পচা ভাই, যা দেখবে তাই দাদা। রূপ ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠে। এর মধ্যে অরুণ আসে মেন দরজা দিয়ে। পরনে স্কাই ব্লু টি শার্ট, সাথে ট্রাউজার, মাথায় স্পোর্টস ক্যাপ আছে। সে এসে রূপকে কোলে তুলে নেয়। এটা ওটা আধো আধো বুলিতে তার কান্না থামায়। রূপ হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। অরুণ তার গালে মুখে আদর করে আনিকার সম্মুখে সোফায় বসে বলে, আনি বুড়ি সকাল সকাল আইসক্রিম খাচ্ছে, ঠান্ডা লাগবে না? আনিকা কিছু বলে না, বরং মুখ পুরো করে আইসক্রিম নেয়। অরুণ হেসে বলে, আম্মু আস্তে খাও, গলায় আটকে যাবে তো। আনিকা আস্তে খায়। অরুণ ভ্রু কুচকে তাকিয়ে বলে, কথা বলছো না কেন আমার সাথে? চাচুর সাথে কি রেগে আসো? তাও কিছু বলে না। আইসক্রিম বক্স হাতে নিয়ে উঠে চলে যায় সেখান থেকে। অরুণ গলা উঁচিয়ে ডাকে, আনি বুড়ি, কি হচ্ছে শোনা? বহুত দুষ্টুমি করেছে তোমার সাথে, বলো। আনিকা দাঁড়ায় না, চলে যায়। অরুণ আসমা বেগমকে বলে, কি হয়েছে ছোট মা? আনি গাল ফুলিয়ে রেখেছে কেন? আসমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ছাড়ো তো, বাচ্চামো সব, একটু পরেই ঠিক হয়ে যাবে। রাতে কখন ফিরলে? অরুণ স্বাভাবিক নেয় ব্যাপারটা। এই তো 10টার দিকে। ও, বড় বউ উঠেছে? অরুণ রূপকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ওঠেনি বোধহয়। এটা কেমন অভ্যাস? বিয়ের পর একদিনও তাকে সকাল সকাল উঠতে দেখিনি। সে বাড়ির বড় বউ, তারও কিছু দায়িত্ব আছে, সেটা মেয়েটা ভুলে যায়। রান্না বান্না পারে না, ইটস ওকে, কিন্তু সকালে উঠে মিনুকে টুকিটাকি সাহায্য করতে পারে। বেচারি সন্তান সম্ভবা। রুবি কিন্তু সকাল সকালই ওঠে, রান্না না করলেও চা বানায়, মিনুকেও সাহায্য করে। তুমি একটু বড় বউকে বুঝিয়ে বলি অরুণ। ছোট মা, আমি নতুন সার্ভেন্টের ব্যবস্থা করেছি, সামনের সপ্তাহে থেকে কাজে আসবে। সেই আজ থেকে রান্নার কাজ করবে, মিনু আপা ছুটিতে থাকবেন। তোমার বউকে কাজে বলেছি বলে? ব্যাপারটা তেমন নয় ছোট মা। পাতা মেয়েটা সারা জীবন স্ট্রাগল করেই গেছে, তার পরবর্তী জীবন মোটেও পুষ্পসজ্জা ছিল না, আদুরির মতো। থাক সে কথা। মেয়েটা এখন অরুণ সরকারের ওয়াইফ, সো রানী হয়ে থাকবে সে। আশা করি আমার কথা কিছু মনে করবেন না। আসমা বেগম অপমানিত বোধ করে বেশ চোয়াল শক্ত করে বলে, ভুল হয়ে গেছে আমার, তোমার রানীকে কাজ করতে বলেছি, আইন্দা হবে না। ছোট মা, থাক অরুণ, আর কিছু বলতে হবে না। তোমার মা হলে নিশ্চয়ই এভাবে বলতে পারতে না। অরুণ দীর্ঘশ্বাস ফেললো। কিছু না বলে রূপকে আসমা বেগমের কোলে দিয়ে পা বাড়ায়। হঠাৎ পিছনে ফিরে বলে, আমার মা হলে নিশ্চয় এভাবে রেগে যেতেন না, কান মলে হেসে উঠে দিতেন। আসমা বেগম অরুণের দিকে তাকিয়ে থাকে। অরুণ চলে যায় হনহন করে। আসমা বেগমের চোখ ভরে যায় নিমিষেই। মা হওয়া কঠিন হলে সৎ মা হওয়া আরো কঠিন। যতই ভালোবাসা নজরে আসে না। একটু ধমক দিয়ে শাসন করলে আঙ্গুল উঠে যে সৎ মা, তাই এভাবে বকছে। অরুণকেও সে ছেলের মতোই ভালোবাসে, আগেও বেসেছে। মাঝে মাঝে সম্পর্ক চড়াই উতরাই হয়েছে সে মানে। আসমা বেগম আর অরুণের সম্পর্কের অবনতি ঘটে আরিয়ান আসার পর। এর আগে অরুণ তার পিছু পিছুই থাকতো। আরিয়ানকে অরুণ একটুও সহ্য করতে পারত না, দেখলেই রেগে যেত। তবুও অরুণ আসমা বেগমকে সমীহ করত। কিন্তু সেবার অরুণ আরিয়ানকে করুণভাবে মেরেছিল, রক্তাক্ত অবস্থা। আসমা বেগম ছেলের এই অবস্থা দেখে পাগল প্রায়। অরুণকেও কথা শুনিয়েছে, ব্যাস এরপর থেকে অরুণ তার থেকে অনেক দূরে চলে যায়। আসমা বেগম কাছে টানলেও জেদি অরুণ ফিরেও তাকাতো না। আসমা বেগমের মাঝে মাঝে রাগ হতো। অনেক সরকারের পরলোক গমনের পর অরুণ একটু একটু করে আবারও তাদের সাথে জুড়ে যায়। আরিয়ানের সাথে সম্পর্কের উন্নতি হয় তার সাথেও, তবে কোথাও কোনো খাত ত্রুটি থেকেই যায়। তিনি দীর্ঘশ্বাস ফেলে চায়ে চুমুক দেয়, দিয়েই মুখ কুচকে নেয়। ঠান্ডা শরবত বনে গেছে চা। অরুণ রুমে প্রবেশ করে। বিছানায় 2 পাতাবাহার ও তার কলিজা ঘুমে। তার প্রবেশে 1 পাতাবাহার হামি তুলে উঠে আসে, পা দুটো টান টান করে হেলতে দুলতে এগিয়েছে, এসে মিউ মিউ করে। অরুণ ঝুঁকে তাকে কোলে তুলে নেয়, গায়ে হাত বুলিয়ে বলে, সুপ্রভাত পাতাবার, তুমি খুবই লক্ষ্মীটি, ডাকার আগে উঠে গেলে। অথচ দেখো তোমার সখী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বিড়াল শাবক প্রশংসায় বোধ করি খুব খুশি হলো। অরুণের দিকে পিটপিট করে কিউট ভঙ্গিতে চাইল। অরুণ তাকে থামিয়ে দিল। ওয়াশরুম হয়ে এসে বিছানায় বসে, কমফোর্টার সরিয়ে দেয় চড়ুই যুগলের উপর থেকে। দৃশ্যমান হয় তার হৃদয় কুঠিবাড়ি জোড়াচড়ুয়ের মুখখানি। ভোর হা করে উবু হয়ে ঘুমাচ্ছে। পাতা ভোরের পাশ ঘেঁষে এলোমেলো হয়ে শুয়ে আছে। তার একটা পা ভোরের উপর উঠে আছে। মেয়েটার ঘুমের অভ্যাস একেবারে চাইছে তাই। এই যে এখন তার কালো রঙের একটা টি শার্ট পরে আছে, সেটাও এলোমেলো। অরুণ হাত বাড়িয়ে ঠিক করে দেয়, গালে হাত রেখে ডাকে বেশ কয়েকবার। পাতা মুখ কুচকে বিরক্তিকর ভঙ্গিতে ওপাশে ফিরে শুয়ে পড়ে। অরুণ এবার ছেলেকে ডাকে। ভোরও সেম ভঙ্গিতে গুটিসুটি মেরে মুখ লুকায়। অরুণ বিরক্ত হয়ে বলে, রোজ রোজ তোমাদের এই এক কাণ্ড। কাল থেকে সকালবেলা আমার সাথে হাঁটতে বেরোবে দুজন। এখন উঠো পাতাবার, ভোর। না, কারো কোনো রেসপন্স নেই। অরুণ পাতার দিকে এগিয়ে যায়, টি শার্ট গলিয়ে হাত গভীরে নেয়, কাজ হয়। পাতা হুড়মুড়িয়ে উঠে বসে। অরুণের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে,
ভোরের বাবা, আপনার নামে আমি কেস করব। আমার শান্তির ঘুম আপনার সহ্য হয় না। ধ্যাৎ, ভাল লাগে না শালার জামাই। বলেই আবার বালিশে মাথা রাখলো পাতা। চোখে তার এক আকাশ সমান ঘুম। শালার জামাই সারা রাত ঘুমাতে দেয়নি, এখন কানের কাছে এসে প্যাক প্যাক করছে। সে কর, কিন্তু এরকম অসভ্য কাজ করে তার আরামদায়ক ঘুম বাবাজির 12টা বাজানোর কি দরকার ছিল? লোকটা মোটেও সুবিধার না, 1 নম্বরের অসভ্য লোক। অরুণ আহাম্মকের মতো তাকিয়ে এই মিষ্টি মেয়েটার মুখে এসব বস্তি মার্কা গালি। অরুণ গম্ভীর মুখে পুনরায় পাতাকে টেনে তুলে ঝাড়ি দেয়। এইসব বস্তিমার্কা ভাষা কোথায় শিখেছো? আর তোমার সাহস তো কম না, আমাকে বলছো এসব? ঝাড়িতে পাতা ভয় পায় না, চোখ বুজে ভেঙচি কেটে বলে, ওসব বস্তি মার্কা ভাষা? তাহলে কাল বন্ধুদের সাথে কি আপনি চাইনিজ ভাষায় গালি দিচ্ছিলেন? আর আমার সাহস তো আপনি দেখেনি নাই। এই পাতার মতো সাহসী মেয়ে পৃথিবীতে দুটো নাই। অরুণের শান্ত চোখে তাকিয়ে থাকে পাতার দিকে। পাতা পিটপিট করে এক চোখ খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। অরুণ ছেড়ে দেয় পাতাকে। পাতা ধপাস করে বালিশে শুয়ে পড়ল। অরুণ ঝুঁকে আসে, পাতার উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে গলার ভাঁজে মুখ গুজে বলে, খুব সাহসী তুমি, তাই না? চলো একটা পরীক্ষা হয়ে যাক। পাতা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। কাল রাতের অতিশয়ঙ্কর অভিজ্ঞতা চোখের পাতায় ভেসে ওঠে। সে ছটফট শুরু করে দেয় ছাড়া পাওয়ার জন্য। অরুণ সরকার মুচকি হেসে গলার ভাঁজে চুমুর বর্ষণ শুরু করে। পাতা চমকে ওঠে, বক্ষস্থল কেঁপে ওঠে। সে চাপা স্বরে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা, ছাড়ুন। অরুণ মাথা তুলে কপালে অধর ছোঁয়ায়। উঠো তাহলে। উঠছি, আপনি সরুন। অরুণ সরে আসে। পাতা নাক টেনে কমফোর্টার মুড়িয়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। আমি এখন ঘুমাবো ভোরের বাবা, সো ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। স্কুল? অরুণকে থামিয়ে পাতা কটমট করে বলে, রাখুন আপনার স্কুল। ঘুমে আমি চোখে অন্ধকার দেখছি। উনি স্কুল নিয়ে পড়ে আছে, যাব না। অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটার সাহস বেড়ে যাচ্ছে, তাকে ঝাড়ি দিচ্ছে, তবে সে কিছু বলে না। ঘুমোক একটু। সে এসে ছেলেকে তুলে নিয়ে কোলে বসিয়ে ডাকে, কলিজা, আব্বু উঠো। ভোর চোখ খুলে পিটপিট করে তাকিয়ে বলে, ভোর ঘুম। বলেই আবারও চোখ বুজে। অরুণ ডাকে, এতে ভাবান্তর হয় না। সে বাবার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে কাতর। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভোর উঠো, রাতে কিছু খাওনি? ব্রেকফাস্ট করে নাও। এই আনিকার সাথে কি হয়েছে? তুমি কোনো দুষ্টুমি করেছিলে? আনিকা নাম কর্ণগহরে প্রবেশ করতেই ভোরের ঘুম ছুটে যায়, মস্তিষ্ক কার্যকর হয়। ভয় ভয় চোখে বাবার দিকে তাকালো। ছেলেকে অরুণ ছেলের থেকেও ভালো চিনে। সে শান্ত গলায় জিজ্ঞাসা করে, কি করেছো? ভোর ঢোক গিলে বাবার গলা ছেড়ে সরে যায়। পাতার কমফোর্টারে ঢুকে তাকে জড়িয়ে ধরে বলে, কিছু করিনি আমি কিছু করিনি। পাতা চোখ খুলে ভোরকে বুকে জড়িয়ে ভাঙা ভাঙা গলায় শুধায়, কি হয়েছে? ভোর কিছু বলে না। অরুণ গম্ভীর স্বরে ডাকলো, ভোর, ভালোই ভালোই বলো। ভোরের বাবা, আমি সামলে নিব। আপনি বাচ্চাটাকে বকবেন না, ভয় পাচ্ছে। পাতার কথায় অরুণ আশ্বস্ত হয়। বিছানা থেকে নেমে বলে, 10টা বাজতে চললো, আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। আপনাদের নিদ্রা বিলাস হলে লাঞ্চ করে নেবেন। বলেই প্রয়োজনীয় কাপড় বের করে চেঞ্জ করে আসে। রেডি হয়ে ব্যাগে ল্যাপটপ ফাইল ভরে বিছানায় বসে। ঝুঁকে ঘুমন্ত ছেলে ও ছেলের আম্মুর ললাটে ভালোবাসার পরশ বসিয়ে বেরিয়ে যায়। তার দুঃখের রাজ্যে সমাপ্তি ঘটল, তবে সুখ পাখি সুখের সাম্রাজ্যের প্রতিস্থাপন করলো। তবে কি জানি, বাবা চলে যাওয়ার বেশ সময় পর ভোর চোখ খুলে আম্মুর বুক থেকে মাথা তুলে উকি দেয়, কেউ নেই। সে আম্মুর গালে চুমু দিয়ে উঠে বসে, গুটি গুটি পায়ে নিঃশব্দে হেঁটে বেরিয়ে যায়। ঘুমে কাতর পাতা টের পায় না। সবার আগে সে স্টাডি রুমে গিয়ে বইয়ের তাকে লুকিয়ে রাখা একটা র্যাপিং বক্স বের করে টি শার্টে লুকিয়ে নেয়। ভোর ড্রয়িং রুমে এসে এদিক ওদিকে তাকিয়ে কাউকে খুঁজে বেড়ায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে পায় না। সে গুটি গুটি পায়ে হেঁটে দাদির ঘরের সামনে যায়। দরজা দিয়ে উকি দিয়ে দেখে কাঙ্ক্ষিত মানুষটাকে। মুখে হাসি ফুটে উঠে ধরম করে দরজা খুলে ডাকে, আনি বুড়ি। আনিকা চমকে ওঠে, ভয় ভয়ে চোখে ভোরের দিকে তাকিয়ে থাকে। ভোর মুচকি হেসে এগিয়ে যায়। হাতে থাকা র্যাপিংয়ে মোড়ানো বক্সটি আনিকার সামনে রেখে কান ধরে বলে, ভোর, ভেরি ভেরি সরি আনি। এই দেখ, আমি কান ধরছি। আচ্ছা, উঠবস করছি। বলেই উঠবস শুরু করে দেয়। আনিকা ভেঙচি কেটে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। রাতে সে একটু মজা করেছিল। পচা ভোর কিভাবে মারলো তাকে, এখন সরি বললে হবে? ভোর উঠবস থামায় না। আনি, তুই না আমার বোন, ভালো বোন, প্লিজ রাগ করিস না। ওই বক্সে তোর ফেভারিট বারবি ডল আছে, গান গায়, সাথে নাচেও। ওইটার জন্য এনেছি। রূপের মতো আমিও তোর ভাই হই, তাই না? প্লিজ সরি। আনিকা পিটপিট করে চায়। ভোর প্রথমবার এভাবে তাকে সরি বলছে। যে বক্সটা হাতে খুলে ভোর উৎসাহ নিয়ে তাকিয়ে আছে, সাথে উঠবস করে। রাতে রাগে আনিকাকে মারলেও সকালে আনিকার কথা মনে পড়ে, তার কষ্ট হচ্ছিল।
আনি তো তার বোন হয়, ছোট বোন। ছোট বোনকে কেউ মারে নাকি? আম্মু এই কথা শুনলে তো ভোরকে বকবে, তাকে পচা ভাববে, আদর করবে না, ভালোবাসবে না। আর আব্বু রেগে যাবে অনেক। তাই সে বারবি ডল নিয়ে সরি বলে আনিকাকে। বারবি ডলটা আব্বু অনেক আগেই এনেছিল আনিকাকে দেওয়ার জন্য, ভোর লুকিয়ে রেখে দিয়েছিল। তার আব্বু কেন আনিকাকে গিফট দিবে? এখন গিফটটা কাজে লাগে। আনিকা বারবি ডল দেখে খুশি হয় বেশ, তার ফেভারিট বারবি। ভোরের উপর সব রাগ উবে যায়। সে মুচকি এসে সামনে দাঁড়িয়ে থাকা দাদির দিকে তাকায়। সেখানে দাদি দাঁড়িয়ে আছে, ভোর খেয়ালই করেনি। আসমা বেগমের অধর কোণে হাসির ঝিলিক। সে এসে ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। ভোর বেশ লজ্জায় পড়ে, মিনমিনে গলায় বলে, দাদি আমি সত্যিই অনেক অনেক সরি, তোমাকেও সরি। বলেই মাথা নিচু করে নেয়। আসমা বেগম ভোরকে কোলে তুলে নিয়ে আনিকার পাশে বসিয়ে দেয়। দুজনের মাথায় হাত বুলিয়ে দোয়া করে, মুচকি হেসে বলে, কখনো কারোর সাথে মারামারি ঝগড়া করবে না, মিলেমিশে থাকবে। ভাই বোন তোমার, ভোর আনি রূপ। ভোর মুচকি হেসে আনিকার যে গালে গাল মেরেছিল সেখানে ও মাথায় হাত বুলিয়ে দেয়। আনিকা ভোরের গাল টেনে দেয় শক্ত করে। ভোর রাগে না, মুচকি হাসলো। আসমা বেগম দুজনের কাণ্ড দেখে হেসে ফেলল শব্দ করে। সময় মানব জীবনের মূল্যবান সম্পদের মধ্যে একটি। সময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এটা কারো পক্ষপাত করে না। আমাদের মানব সমাজের একটা প্রচলিত রীতি আছে, তেলা মাথায় তেল ঘষা। যার টাকা পয়সার প্রতিপত্তি ক্ষমতা আছে সমাজে, মানুষ তাকে মুখ্য মণি মানিয়ে চলে। তার নিকট মাথা ঝুঁকিয়ে বশ্যতা স্বীকার করে জি হুজুর করে বেড়ায়। হাজার অন্যায় অবিচার করলেও তার বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। তার পদতলে বসে এবং আজ্ঞাবহ হয়ে মেনে নেয়। তার বিরুদ্ধে হাজার অভিযোগ থাকলেও কেউ মুখ ফুটে বলতে পারে না। তারা তাদের ক্ষমতা, প্রভাব আর টাকা দিয়ে আইন কানুন কিনে নেন। সবাইকে নিজের গোলাম বানিয়ে ভালো মানুষের মুখোশ পড়ে থাকে। পার্থিব সব কিছুই তারা টাকা, যশ, ক্ষমতা দ্বারা ক্রয় করলেও সময়ের কাছে তারা বশীভূত। সময় মানব জীবনের একটা অধ্যায়। সময় মানুষকে সঠিক পথ দেখাবে। সেই সঠিক পথে পরিচালিত না হতে পারলে বা ভুল রাস্তায় পর্যবসিত হলেও সময় থামবে না, তাকে যেতে দিবে। তাকে স্মরণ করিয়ে দিবে যে সে যে রাস্তায় যাচ্ছে সেটা ভুল। এখন ব্যক্তি যদি তার ভুল বুঝতে পেরে ফিরে আসে তাহলে তো তুমি বুদ্ধিমান। আর তুমি ব্যক্তি না ফিরে মোহমায়ায় ডুবে যাও তো তুমি প্রস্তাবে। সময় কিভাবে কখন তোমাকে মুখ থুবড়ে রাস্তায় ফেলবে সেটা উপরওয়ালাই ভালো জানেন। কেননা উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তাই সাবধান। মানব জীবনের প্রতিটি কদম গুরুত্বপূর্ণ, প্রতিটা ন্যানো সেকেন্ড অমূল্য। শ্রাবণের বর্ষণ শেষে ভাদ্রের চ্যাংটা গরমেও পুরল মানব। আশ্বিন মাসে গা শিনশিন না করলেও সে বিদায় নিয়েছে, কিছুদিন পেরিয়ে গেছে। কার্তিকের সপ্তাহখানেক চলে গেছে বর্ষপঞ্জি থেকে। কাঁচা ধানে শীষের দেখা মিলছে, আকাশ চিরে নীলাভ মেঘের দেখা মিলে ক্ষণে ক্ষণে। কখনো তুফান ছোটা পবন, তো কখনো কাঠফাটা স্তব্ধ রোদেলা দিন, তো কখনো ঝিরিঝিরি বর্ষণ। সবেরই দেখা মিলছে এই শরতের কার্তিক মাসে। কার্তিকের সপ্তাহখানেক চলে গেছে বর্ষপুঞ্জি থেকে। কাঁচা ধানে শীষের দেখা মিলছে, আকাশ চিরে নীলাভ মেঘের দেখা মিলে ক্ষণে ক্ষণে। কখনো তুফান ছোটা পবন, তো কখনো কাঠফাটা স্তব্ধ রোদেলা দিন, তো কখনো ঝিরিঝিরি বর্ষণ। সবারই দেখা মিলছে এই শরতের কার্তিক মাসে। সরকার বাড়ির আঙিনায় আজ তুফান ছুটো পবনের ছোঁয়ার পরিবেশ। একদম ছটফটে, বাচ্চারা ক্রিকেট খেলছে। ভোর বল হাতে বল ছুটছে ক্রিজে। আনিকা আনাড়ি হাতে ব্যাট ধরে। কখনো কখনো বল ব্যাটে লাগছে, কখনো সে পা দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু স্ট্যাম্পে লাগছে না। এতেই ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে বিভিন্ন ক্যাটাগরিতে বল ছুঁড়ে মারে, কিন্তু বরাবরই ব্যর্থ। আর এই ব্যর্থতার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। তবে সে হার মোটেও মানেনি। আভারি এখানে বল বাহক হিসেবে কাজ করছে। দূরে বল চলে গেলে বাচ্চাদের কুড়িয়ে এনে দিচ্ছে। মিনু দূরে ছায়ায় বসে তাদের খেলা দেখছে। ভোর আজকাল তার আশেপাশে তেমন ঘেঁষে না, একটু দূরে দূরেই থাকে। আগের মতো আবদারও করে না, কোলে উঠে আদরের জন্য কাল বাড়িয়ে দেয় না। সে জিজ্ঞাসাও করেছে, ভোরের সাদাসিধে জবাব, তুমিও তোমার বাবুকে নিয়ে এখন ব্যস্ত থাকো। তাকেই আদর করো বেশি। ভোরকে তো ভুলেই গেছো। ভোর বাবাটিকে কেউ কোলেও নেয় না, আদরও করে না, খাইয়েও দেয় না। মিনু ছুটিতেই আছে আজকাল। 6 মাস পেরিয়ে গেছে। তার পেটটা বেশ উঁচু হয়ে আছে, হাঁটা চলা তেমন করে না, পা দুটো ও ফুলো হয়ে আছে। ডাক্তারের শরণাপন্ন হয়েছে, তবুও ফলাফল মিলেনি। ডাক্তার বলেছে ইটস নর্মাল, ঠিক হয়ে যাবে। পাতা ব্যালকনিতে বসে আছে চুপচাপ, তার নীরবতার সঙ্গী পাতা পাহাড়। সে পাতার পায়ের কাছে আছে চুপটি করে বসে। পাতার চেহারায় তার লাবণ্য ফিরেছে, আগের চেয়ে হালকা স্বাস্থ্য বেড়েছে, যার দরুন গায়ের রংটা আরও ফুটেছে। সৌন্দর্য যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। কাঁধ সমান চুলগুলো বড় হয়েছে, পিঠের নিচে নেমে এসেছে। সে মোটেও চুল বড় করার পক্ষে না, তবে যেখানে স্বয়ং অরুণ সরকারের আদেশ সেখানে তা চলে না। 4 মাস পেরিয়ে গেল, অথচ আজও সেই লোকটাকে ভালো করে চিনতেই পারেনি। এই লোক যে ক্ষণে ক্ষণে তার রূপটা চেঞ্জ করে।
এই একজন আদর্শ স্বামী তো এই এক কঠোর গার্ডিয়ান, আদর যত্নে ডুবিয়ে দিবে। অতিরিক্ত আদর যত্নে যেই না পাতা একটু আহ্লাদি হবে, অরুণ সরকার এক ধমকে বসিয়ে দিবে পূর্বের জায়গায়। পাতা ধমক শুনে শান্ত হয়ে যায়, তো কখনো কখনো কোমরে আঁচল বেঁধে ঝগড়া বাঁধিয়ে দেয়। মাঝে মাঝে পাতা ঝাড়ি খেয়ে গাল ফুলিয়ে নেয়, অভিমান করে কথা বলে না, ভাবে লোকটা তার অভিমান ভাঙাবে, কিন্তু না, অভিমান ভাঙানো দূরের কথা, আরেকটা ঝাড়ি দিয়ে বসিয়ে রাখবে। পরে মহারাজের রাগ কমে গেলে মাথায় হাত বুলিয়ে বাচ্চাদের মতো বুঝ দিবে, কিসের যেন জাদু করে বসে আনে। অবুজ পাতা বশীভূত হয়ে বুঝ মেনে নেয়। পাতা মাঝে মাঝে ভাবে সে আগের পাতুটি নেই, তার পরিবর্তন সাধিত হয়েছে। সে তো এমন ছিল না। আগের পাতা শখানেক অবহেলা, তাচ্ছিল্য, কটূক্তির সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতো, আবেগ ধরে রাখতে জানতো, লোকসম্মুখে তার দুর্বলতা লুকিয়ে নিত হাসি মুখে। অথচ বর্তমান পাতা চিমটি পরিমাণ অবহেলার শিকার হলেও নিজেকে ধরে রাখতে পারে না, নেত্রযুগল আবেগে টইটুম্বর হয়ে যায়, দুর্বলতার চোখে ভাসতে থাকে উজানের ঢেউয়ে। সামনের মানুষটি খুব সহজেই বুঝে নেয় সেই দুর্বলতা। পাতা দীর্ঘশ্বাস ফেলে। বর্তমান নিয়ে তার তিল পরিমাণ অভিযোগ নেই, সে বেশ আছে স্বামী সন্তান নিয়ে। এরকম হাসি খুশি আগের পাতু কখনোই ছিল না। তার জন্য এত গুরুত্ব, এত যত্ন, ভালোবাসা সে যে কখনো কারো চোখেও দেখেনি। তবে মাঝে মধ্যে ভয় হয় এসব সময়ের সাথে সাথে কর্পূরের মতো উবে না যায়। তার ভাগ্যটা খুবই প্রসন্ন কিনা। সুখ পাখি তার মন প্রসূনে আসে বসে, প্রয়াত কাল পর ঘটা করে বিদায় নিয়ে চলেও যায়। আজকাল পাতার কেমন অদ্ভুত ধরনের অনুভূতি হয়, কিছু একটা শূন্যতা অনুভব করে, কিন্তু সেই শূন্যতা কি ঠাহর করতে পারে না। কিন্তু শূন্যতাটা তাকে খুব পোড়ায়। সে লক্ষ্য করেছে যখন ওই নাকুচু ম্যানারলেস লোকটা তার আশেপাশে থাকে তখন অদ্ভুত ভালো লাগা কাজ করে, মনে হয় সর্বক্ষণ তার সাথে লেগে থাকতে। লোকটার সাথে থাকলে সে সবকিছুই ভুলে যায়। মস্তিষ্কের ভিতরে লোকটাই কিলবিল করে। লোকটা দূরে গেলে বুকটা হাহাকার ভরে ওঠে। এই 3 মাসে পাতার সাথে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে। যে শাশুড়ির সামনে যেতে তার বুকটা দুরু দুরু করত, তার সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। কাউসার ভাই ও পাবেল ব্যতীত তার নতুন এক অসমবয়সী বন্ধুর আগমন ঘটেছে। অরুণের অনুপস্থিতিতে ভোর, আনি, রূপ ও আসমা বেগমের সাথে তার সময় বেশি কাটে। বাচ্চারা খেলায় ব্যস্ত থাকে। সে আর তার শাশুড়ি টুকটাক কথা বলতে বলতে কিভাবে যেন তাদের মাঝে অনেক ভাব চলে আসে, হাসি ঠাট্টায় মেতে থাকে। পাতা খেয়াল করেছে আসমা বেগম মোটেও গম্ভীর নন, সে গাম্ভীর্যের ভান ধরে থাকে। সেও এক প্রাণোচ্ছল ভালো মনের মানুষ, অনেকটাই নারিকেলের মতো, উপরে শক্ত হলেও ভিতরে নরম। সে আরেকটা বিষয় খেয়াল করেছে, তার শাশুড়ি তাকে অনেক স্নেহ করে, রুবি আপুর থেকেও বেশি। কেন সে উত্তর পায় না, তবে তার ভালো লাগে তার সাথে মিশতে, তার স্নেহ উপভোগ করতে। মাঝে মাঝে মা মা গন্ধ পায় তার থেকে। তারা বউ শাশুড়ি বাচ্চা কাচ্চা সহ বেশ কয়েকবার ঘুরতে বেরিয়েছে। সাফারি পার্ক, নদীর ঘাট, রেস্টুরেন্ট, শাপলা বিল সহ শহরের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে। বাড়ির আঙিনা থেকে ভেসে আসা তীব্র গাড়ির হর্নের শব্দে পাতার ভাবনাচ্ছেদ ঘটে। সে ভ্রুকুচকে চায়, কে এলো? আরিয়ান ভাই নাকি? না, সে না। পাতার অধরকনে মিষ্টি হাসি রেখা ফুটে ওঠে। এই নাকুচু লোক আজ এত জলদি? সবে তো 4টা বাজে। পাতার ইচ্ছে করে ভোরের মতো দৌড়ে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরতে, কিন্তু সে যায় না। গ্রিল ধরেই পলক্ষীন তাকিয়ে থাকে। কালো সুটবুট পরে লোকটা গম্ভীর মুখে ভোরের দিকে এগিয়ে যাচ্ছে। ভোর বাবাকে দেখে নিত্যদিনের মতো সব কাজ ফেলে দৌড়ে তার কোলে উঠে গলা জড়িয়ে ধরে। অরুণ ছেলেকে কোলে তুলে আদরে আদরে ভরিয়ে তুলে, কিন্তু ছেলের বিষণ্ণ মুখটা দেখে বলে, কি হয়েছে আব্বু, মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু না। বলেই ভোর বাবার গলার ভাঁজে মুখ লুকায়। অরুণের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। এর মধ্যে আনিকা ব্যাট হাতে এগিয়ে আসে, ছোট প্যান্ট আর টি শার্ট পরনে, মাথায় স্পোর্টস ক্যাপ। অরুণ ছেলেকে এক হাতে সামলে অপর হাতে আনিকাকে টেনে কোলে তুলে আদর করে। ভোর মাথা তুলে গম্ভীর মুখে চায়, আব্বু আনিকে আদর করবে কেন? আনিকা তার চাচুর গলা জড়িয়ে বলে, বড় চাচু, তুমি আজ এত জলদি এলে কেন? এসেছো, ভালো হয়েছে। চলো আমরা ক্রিকেট খেলি। খেলা যায়, দাঁড়াও আমি চেঞ্জ করে আসি। তোমরা ততক্ষণে খেলো। আচ্ছা। আনিকা খুশি হয়ে মাথা নাড়ে। কোল থেকে নেমে ব্যাট নিয়ে দৌড়াতে দৌড়াতে বলে, চাচু আমি আর তুমি এক টিমে কিন্তু। অরুণ সাইজা নিয়ে ভোরের দিকে তাকায়। ভোর গাল ফুলিয়ে তার গলা ছেড়ে দিয়ে বলে, তোমরাই খেলিও, আমি খেলবো না। অরুণ ছেলেকে পাজা কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, আমার কলেজাটা এত হিংসুটে। আচ্ছা বাবা, খেলবো না। এখন বলো তো, আমার চড়ুই পাখি চুপ করে আছে কেন? ভোর পিটপিট করে তাকালো, অবাক সুরে বলল, আব্বু তোমার চড়ুই পাখি আছে? অরুণ মুচকি হেসে ঝুঁকে আসে, ছেলের ঠোঁটে চুমু বসিয়ে বলে, এই তো আমার ছোট চড়ুই পাখি। ভোর হেসে উঠল খিলখিলিয়ে। সে চড়ুই পাখি কই? তার তো ডানা নেই, সে তো উঠতেও পারে না, না তার পাখির মতো ঠোঁট। অরুণ চঞ্চল প্রাণোচ্ছল ছেলেকে বুকে জড়িয়ে বলে, এখন বলো তো কলিজা, কি হয়েছে আমার মানিকের?
ভোরের হাসি থেমে যায়, পিটপিট করে বাবার দিকে তাকালো। চোখটা নিমিষেই নোনা জলে ভরে ওঠে। প্রতিবারের মতো আজও স্কুল ছুটির শেষে আম্মুর সাথেই ছিল। আম্মু তাকে টিচার্স রুমে বসিয়ে দিয়ে প্রতিবারের মতো ক্লাস নিতে চলে যায়। ভোরের একা বসে থাকতে মোটেও ভালো লাগছিল না। তার উপর সব টিচাররা কেমন করে তাকাচ্ছিল, যেন সে চুরি করতে এসেছে। তাই সে ব্যাগ রেখে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে। এদিক ওদিক হাঁটতে হাঁটতে আম্মুর ক্লাসরুমে গিয়েছিল। তখন ক্লাসের শিক্ষার্থীরা কিউট ভোরকে দেখে চিল্লিয়ে উঠেছিল এক প্রকার। তাকে টেনে একলে ওকলে নেওয়ার জন্য হই হুল্লোড়ে মাতিয়ে দিয়েছিল। শান্ত পাতা তাদের ধমক দিয়ে থামিয়ে দিয়েছে। ভোরকে হালকা শক্ত গলায় বলেছিল, ভোর যাও টিচার্স রুমে, এভাবে ক্লাসে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। ভোর সরি বলে টইটুম্বর চোখে বেরিয়ে এসেছে। তার রাগ হয়েছিল বেশ, তবে আম্মু এলে আবার সরিও বলেছিল। পাতা অবশ্য আর কিছু বলেনি, বুঝিয়ে বলেছে এভাবে ক্লাসে এলে তো পড়ানোয় বিঘ্ন সৃষ্টি হয়, তাই যেন না আসে। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়েছিল। পাতাও মুচকি হেসে তাকে আদর করেছিল, কিন্তু ভোরের মনে হচ্ছে আম্মু তাকে পচা দুষ্টু ছেলে ভাবছে, তাকে এড়িয়ে চলছে, তার সাথে রাগ করেছে, তাই সেও মনে মনে রাগ করে। অরুণ গম্ভীর মুখে পুরো কাহিনী শুনে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না। ভোর পুনরায় বলে, আব্বু তুমি কিন্তু আম্মুকে বলবে না এসব। কাল থেকে তোমার স্কুল ছুটি হলে তুমি বাড়ি ফিরবে। ইটস মাই অর্ডার। কোনো জিদ না। আমি আরবি ভাই ও ড্রাইভারকে পাঠাবো। আব্বু নো মোর ওয়ার্ডস। ভোর চুপ হয়ে যায়। বুঝতে পারলো আব্বুকে বলা মোটেও উচিত হয়নি। তার ফুলো গাল আরও ফুলে ওঠে। অরুণ ছেলেকে কোলে নিয়ে রুমে প্রবেশ করে। তার আগমনের শব্দে পাতা ও বিড়ালটি এগিয়ে আসে। বিড়ালটিও তার সখীর মতো গুলুমুলু হয়েছে, বেশ বড়ও হয়েছে কিছুটা। সে লেজ নাড়িয়ে পাতার আগেই অরুণ অব্দি পৌঁছে যায়। মিউ মিউ করে খুশি প্রকাশ করে যে তার আগমনে সে কতটা খুশি। পাতা এসে হাসি মুখে শুধায়, আজ জলদি এত ফিরলেন যে? তো ফিরে যাবো পাতাবাহার। তীক্ষ্ণ কথার ধারে পাতার নাক মুখ কুচকে যায়। এ নিরস লোকটার মুখের রসে ছিটে ফোটাও নেই। রোজ দেরি করে আসেন, 8টার আগে দেখাই পাওয়া যায় না। আজ জলদি ফিরলেন তাই জিজ্ঞেস করলাম। ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমার চোখে দেখবেন। অরুণ ছেলেকে সোফায় বসিয়ে দিয়ে পাতার মাথায় গাট্টা মেরে বলে, আলমারি থেকে জামা কাপড় বের করো, গোসল করবো। বলেই ব্লেজার কোটি শার্ট একে একে খুলে ছুঁড়ে ফেলে। বিছানায় বসে সুমুজো খুলে গায়ে এলিয়ে দেয়। পাতা হতাশ ভঙ্গিতে ফ্লোর থেকে সব তুলে ভোরের পাশে রাখে। আলমারি থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে রেখে দেখে লোকটা এভাবেই শুয়ে আছে। ভোর সোফায় বসে বিড়ালটাকে আদর করতে ব্যস্ত। পাতা বিছানায় পা তুলে বসে নির্দ্বিধায় অরুণের কপালে হাত রেখে শুধায়, খারাপ লাগছে? মাথা ব্যথা? অরুণ লম্বা শ্বাস টেনে কপালে রাখা হাত পাতার হাত টেনে অধর ছোঁয়ায়। ইচ্ছে করে ছোট্ট কোলটায় মাথা রেখে বলতে, একটু মাথায় হাত বুলিয়ে চুলগুলো টেনে দাও পাতাবাহার। কিন্তু অরুণ করে না। যত্নহীন বড় হওয়া অরুণের স্বভাব না বিগড়ে যায় আদরে। সে উঠে বসল না, একটু টায়ার্ড লাগছে, ফ্রেশ হলেই ঠিক হয়ে যাবে। ক্ষুধা লেগেছে আমার। বলেই ওয়াশরুমে চলে যায় অলস পায়ে। পাতা তড়িঘড়ি করে নিচে চলে আসে। সুফিয়াকে ডাকে ব্যস্ত গলায়, অথচ সুফিয়ার সাড়া নেই। সুফিয়া এ বাড়িতে নতুন কাজের মেশে বিরক্ত হয়। আসমা বেগম রূপে ছোট্ট হাত ধরে এগিয়ে আসেন। ছোট্ট রূপ এখন হাঁটতে পারে টলমলো পায়ে। পাতাকে দেখেই রূপ আমা আমা বলে এগিয়ে আসে দাদির হাত ছেড়ে। পাতা কোলে তুলে নিয়ে ফুলও গালে চুমু খায়। আসমা বেগম হেসে বলে, হয়েছেটা কি পাতু? সুফিয়াকে ডাকছো কেন? পাতা অসহায় ফেসে বানিয়ে বলে, উনি এসেছে একটু আগে, গোসলে আছেন। ফ্রিজে ভাতের বোল ফাঁকা, রুটিও দেখছি না। তাই সুফি সুফি ডাকছো? উনিটা তোমার, তার খাবার দাবারের দায়িত্ব কি সুফির? সুফি নেই। পাতার মুখখানি ফাটা বেলুনের মতো চুপসে যায়। আসমা বেগম কিচেনের দিকে যেতে যেতে বলে, মহারানী পাতা, আপনি বোধহয় জানেন না, পুরুষ মানুষকে হাতে রাখতে চান তো ভালোবেসে রান্না করে পেট পুড়িয়ে খাওয়ান। পাতা রূপকে কোলে নিয়ে তার পিছু পিছু যেতে যেতে জবাব দেয়, রান্নার প্রতি আমার ছিটে ফোটা আগ্রহ কাজ করে না। রান্না বাদে আমায় যে কাজ দাও আমি রাজি, তবে রান্নার কথা বললেই অলসতা ঘিরে ধরে। এক আকাশ সাধনার ব্যাপার। আসমা বেগম আলু ও ডিম সিদ্ধ দেয় দুটো। ফ্রিজ থেকে দুপুরে রান্না করা কষা মাংস বের করে গরম করতে দেয়। আটার বড় বয়াম বের করে গুলে খামি বানায়। পাতা রূপকে নিচে নামিয়ে বলে, আমি সাহায্য করি, বলো কি করতে হবে। থাক, আপনার উনি দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার রাজ্যের রানীকে দিয়ে আমি রান্না করাচ্ছি। বেশি বেশি বলো তুমি, আমি হেল্প করছি, বলো। আসমা বেগম আলু সিদ্ধ দেয়া কড়াই থেকে আলু ও ডিম নামিয়ে বাটিতে রাখে। এটা পানি ঢেলে ঠান্ডা করে ছিলে দাও। পাতা তার কথা মতোই কাজ করে। আসমা বেগম আলু ছেনে নিয়ে বিভিন্ন মশলার গুঁড়োর সহিত ভর্তা বানিয়ে আটার সাথে মাখিয়ে বেলে নেয়। ঘিয়ে ভেজে বানিয়ে নেয় আলুর পরোটা। পাতা তার পাশে দাঁড়িয়ে সবটাই ভালোভাবে পর্যবেক্ষণ করে। আসমা বেগম পাতাকে দিয়ে প্লেটা নিয়ে সাজিয়ে দেয় সব খাবার। দুটো সেদ্ধ ডিম, 4টা আলুর পরোটা, কষা মুরগির মাংস, ব্যাস
পাতা শাশুড়ি নামক নতুন বান্ধবীকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে খাবার নিয়ে রুমে যায়। দেখে বাবা ছেলে সোফায় বসে বিড়াল নামক জঞ্জালটিকে আদর করছে। পাতার গাটা জ্বলে উঠল। কি দিনকাল পড়লো। পাতু ওই বিড়ালের বাচ্চাকে দেখে হিংসায় জ্বলিস। সে এগিয়ে এসে বলে, ওটাকে সরান, খাবার এনেছি, ওর লোম উড়ে এসে পড়বে। ভোর কিছু না বলে বিড়ালটিকে বাবার কোল থেকে নামিয়ে দেয়। বিড়ালটি মিউ মিউ করে সরে গিয়ে বিছানায় বসে আট চোখে চায়। পাতা টি টেবিলে খাবার রেখে বিছানায় থেকে ভেজা তোয়ালে নিয়ে অরুণের সামনে দাঁড়ায়। অরুণ ভ্রুকুচকে কিছু বলবে, পাতা তোয়ালে তার মাথায় রেখে সযত্নে মুছে দেয়। ভালোভাবে মুছেননি, ঠান্ডা লেগে যেত। অরুণের অধরে হাসি ফুটে তো উঠতে চায়। গম্ভীর অরুণ অগোচরে লুকিয়ে রাখে। পাতা তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে আসে। দেখে অরুণ খাবার হাতে দেবে। আরে আরে, ভোরের বাবা করছেনটা কি? বিড়াল ধরেছিলেন হাত না ধুয়েই। অরুণ উঠে দাঁড়াবে, পাতা তাকে থামিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে নিজে হাত ধুয়ে এসে প্লেট হাতে তুলে নেয়। অরুণের কপালে ভাঁজ পড়ে। মুখ খুলে কিছু বলবে এর আগে পাতা তার মুখে খাবার পুড়ে দেয়। অরুণ খাবার চিবানো ভুলে যায়, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পাতার ওসবে ভাবান্তর নেই। সে এবার ভোরের মুখে দেয় পরোটা। ভোর মিষ্টি হেসে চিবোতে থাকে। অরুণ নিজেকে ধাতস্থ করে খাবার গলাধ্যকরণ করে তীক্ষ্ণ দৃষ্টিতে পাতার দিকে তাকিয়ে বলে, বা পাতাবার আজ এত যত্ন খাতির, ব্যাপারখানা কি? পাতা তার মুখে পুনরায় খাবার পুড়ে দিয়ে বলে, 20টা সীতাহার, 15 জোড়া বালা, 5 জোড়া ঝুমকা আবদার করব, তাই একটু একটু নিতে ভালো করে খান তো। অরুণ সোফায় গায়ে এলিয়ে দেয়। ভোর চিন্তা ভাবনার পর বলে, ও আম্মু, এত কিছু দিয়ে তুমি কি করবে? পাতা মুচকি হেসে সিরিয়াস গলায় বলে, ছেলের বউ পছন্দ করে রেখেছি, তাকে আনতে হবে না, তার জন্যই এত সব। এই ভোর, কম হবে গহনা? ছোট্ট ভোরের ফর্সা মুখশ্রী নিমিষে এর লাজে রাঙা হয়ে যায়। সে কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলে, তোমরা একটুও ভালো না। বলেছি না করবো না আমি বিয়ে, আব্বুকে করাও বিয়ে। বলেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। অরুণ হেসে উঠল শব্দ করে। পাতা ভোরকে পিছুটাকে খাওয়ার জন্য। ভোর শুনলে তো। পাতা অরুণের দিকে তাকালো। অরুণ হাসি থামিয়ে গম্ভীর মুখে বলে, খাবার নিয়ে বসে থাকবে? পাতা ভেঙচি কেটে খাবার মুখে দেয়। অরুণ আস্তে ধীরে সবটুকু খাবার শেষ করে। পাতা গ্লাসে পানি ভরে গ্লাস দেয়। সব গুছিয়ে রুম থেকে বেরোবে। অরুণের কথায় কদম থেমে যায় তার। স্কুলে কি হয়েছিল আজ? ভোরকে বকেছিলে কেন? পাতার বুকটা কেমন যেন করে উঠল। অজানা অনুভূতি টকবগিয়ে বেড়ে গেল। সে নিজেকে শান্ত করে। অরুণ আবার বলে, বাচ্চা ছেলে, তখনই ভালোভাবে বুঝে বললে হতো। ক্লাসে সকলের সামনে শক্ত করে কথা না বললে পারতে পাতাবার। ছেলেটা কষ্ট পেয়েছে। পাতার নিঃশ্বাস যেন আটকে গেল। সে বকেছিল, শক্ত গলায় কথা বলেছে, অথচ লোকটা সর্বক্ষণ ছেলেটাকে ধমকাবে, শাসন করবে। বেশি জেদ করলে গায়ে হাত অব্দি তোলে। পাতা একটু শাসন করেছে, সেই হক কি তার নেই? কৈফিয়ত দিতে হবে। পাতা পলক ঝাপড়ে নিজেকে ধাতস্থ করে। ঢোক গিলে পিছনে ঘুরে শান্ত চোখের অরুণের দিকে তাকিয়ে বলে, আই এম সরি, আর কখনোই হবে না। অরুণ দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে আসে। পাতার সম্মুখে দাঁড়িয়ে তার মাথায় হাত রেখে নম্র কণ্ঠে বলে, ডোন্ট মাইন্ড, বাট প্লিজ ওর সাথে রুড বিহেভ করবে না। ও খুবই সেন্সিটিভ। ভাবে যে আমি বকি, শাসন করি, মারি, তাহলে তুমি কেন মারতে পারবে না? ইটস এ ফ্যাক্ট। ও ছোটো থেকে আমার কোলে পিঠে বড় হয়েছে। ও শাসন, বকাঝকা, মারা যেটা হলো আমার কাছ থেকেই পেয়েছে। আমি ব্যতীত মনে হয় না কেউ ওকে খুব বকেছে বা শাসিয়েছে। মারা তো দূরে কথা, আর কেউ যদি ওকে বকা দিয়েছে ও খুব রিয়েক্ট করে বসে। রিয়েক্ট বলতে চিল্লাচিল্লি না। ও ব্যাপারটা নিয়ে মনে মনে ভেবে অনেক কষ্ট পাবে। লোক সম্মুখে হাসলে মনটা তার ভীষণতায় ভরে থাকে। একা একা কাঁদে, কাউকে বুঝতে দেয় না। ও তোমার সাথে সবসময় আদর ভালোবাসায় পেয়েছে। মনে হয় না ও কখনো মিশামিশিও বকছে। হুট করে এভাবে বিহেভ করেছো, তাই কষ্ট পেয়েছে বেশ। ওকে আবার বলো না যে আমি বলেছি তোমাকে। আর হ্যাঁ, কাল থেকে ছুটি হলে বাড়ি ফিরবে, ডিস্টার্ব করবে না তোমায়। মনে থাকবে। বলেই পাতা পা বাড়ায়, ঘর থেকে বেরিয়ে আসে। সে রূঢ় আচরণ করেছে ভোরের সাথে, করেছেই তো। ওভাবে শক্ত করে কথা বলা ঠিক হয়নি। ভোর কষ্ট পেয়েছে অনেক, বাবার কাছে নালিশ করেছে। পাতা কিচেনে সব রেখে আসে, ভোরকে খুঁজতে থাকে। বাইরে গিয়ে দেখে মিনু আপার কাছে বসে আছে চুপচাপ। সে এগিয়ে যায়। পথিমধ্যে আসমা বেগম এগিয়ে এসে রূপকে পাতার কাছে দিয়ে বলে, মুখটা মলিন হয়ে আছে কেন? কি হয়েছে? কিছু না। আসমা বেগমের সন্দেহ হয়, তবে গুরুত্ব দেয় না। রূপকে রেখে আনিকার কাছে যায়। নাতনি আবদার করেছে তার সাথে ব্যাট বল খেলতে। পাতা রূপকে নিয়ে ভোরের কাছে যায়। ছোট রূপ পাতাকে পেয়ে খুব খুশি। পাতাকে পেলে তার চোখে মুখে আলাদা দ্যুতি ছড়িয়ে পড়ে যেন। রূপকে পাতার কোলে দেখে ভোরের চোখে মুখে আধার নামলো যেন। নাকের পাটা ফুলিয়ে চুপচাপ বসে থাকে। পাতা ভোরের পাশ ঘেঁষে বসে রূপকে নামিয়ে দিল। রূপ একটু হেঁটে গিয়ে আবারও ফিরে আসে, বাবুলি বুলি আউড়িয়ে। ব্যাস, ভোরের সহ্যের সীমা লঙ্ঘন করলো। তার আম্মুকে কেন মা বলবে?
সে তড়িৎ বেগে পাতার কোলে বসে গলা জড়িয়ে তার জায়গা দখল করে নিল। পাতা প্রথমে ঘাবড়ে গেল, ব্যাপারটা বুঝতে পেরে হাসে। রূপ সেটা দেখে আর এগোয় না, ধপ করে মাটিতে বসে মা বলে চিল্লাতে থাকে। ভোর ঘাড় ফিরিয়ে তাকে জিভ উল্টিয়ে ভেঙায়। ব্যাস, রূপে চিল্লানো বেড়ে যায়। পাতা ভোরকে কোলে রেখে উঠে দাঁড়ালো। ছেলেটা সাপের মতো পেঁচিয়ে ধরেছে, যেন রূপ তাকে নিয়ে পালিয়ে যাবে। সে রূপের সামনে দাঁড়াতে রূপের কান্না থেমে যায়। সে কুটুর মুটুর পাতার দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হাসে, আমা ডাকে। পসারু, তোর মা অফিসে, তার কাছে গিয়ে ডাক। খবরদার আমার আম্মুর কাছে আম্মা ডাকলে তোর ওই 3টা দাঁত আমি ভেঙে ফেলবো। ভোরের ভৎসনা শুনে রূপ খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে ঘাসে আচ্ছাদিত জমিনে গড়াগড়ি খাচ্ছে। পাতা হেসে বলল, ভোর দেখো কি সুন্দর করে হাসছে, একদম তোমার মতো লাগছে। ও আম্মু, বাড়িতে চলো। রূপ হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে পাতার পা জড়িয়ে ধরে, মানে সেও যাবে। কোলে নাও। পাতা নেয় না, মিনুর দিকে তাকিয়ে বলে, মিনু আপা, রূপকে দেখো একটু, আমি আসছি। বলেই হাঁটা শুরু করে। রূপ আমা বলে পাতার পেছনে হাঁটতে থাকে। মিনু আস্তে আস্তে উঠে রূপকে কোলে তুলে নেয়। পাতা ভোরকে নিয়ে হাঁটতে হাঁটতে নরম গলায় ডাকে, ভোর, হুম। স্কুলে আমি তোমাকে বকেছিলাম। ভোরের ছোট্ট বুকটা কেঁপে উঠল। পাতা আবার বলে, আমার কথায় কষ্ট পেয়েছে ভোর সোনা? আম্মু, আমি কিন্তু কষ্ট পাইনি, আব্বু এমনি এমনি বলেছে। আব্বু আব্বু। কথা জড়িয়ে আসে ভোরের। ফোঁসফোঁস করে শ্বাস টানছে। পাতা ভোরকে নামিয়ে দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে। ভোর নাক ডলে বলে, আম্মু, আমি একটু কষ্ট পাইনি। বলেই দৌড় লাগালো বাড়ির দিকে। পাতা ডাকে শোনে না। ভোর এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে গিয়ে বাবাকে খুঁজে পায় না। স্টাডি রুমের দরজা ধরাম করে খুলতেই দেখতে পায় বাবাকে। অরুণ ফোনে কথা বলছে ডিভানে বসে। ভোরের কন্দনরত ফোঁসফোঁস করা আদুরে মুখটা দেখে কপালে ভাঁজ পড়ে। ফোন কেটে দিয়ে বলে, ভোর কি হয়েছে? ওভাবে শ্বাস টানছো কেন? ভোর দৌড়ে এসে অরুণকে এলোপাথারি কিল থাপ্পড় লাগাতে থাকে। অরুণ উদ্বেগ প্রকাশ করে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ভোর মারের গতি বাড়িয়ে দিল। ফোপাতে ফোপাতে বলল, মানা করেছিলাম না, আমি বলেছিলাম না আম্মুকে না বলতে। তুমি বসা আব্বু, আম্মুকে বলেছো তুমি। আম্মু কষ্ট পেয়েছে, তুমি একটু ভালো না আব্বু। অরুণ বুঝতে পারলো ব্যাপারটা। পাতাবাহার নিশ্চয়ই ছেলেটাকে বলেছে সে ভোরকে কোলে তুলে নেয় জোর করে। ভোর হাত পা ছুটতে থাকে, কামড় বসিয়ে দেয় অরুণের বুকে। অরুণ কিছু বলে না। এর মধ্যেই পাতা আসে। ভোরকে ডাকতেই ভোর বাবাকে ছেড়ে সোজা হয়ে বসে। অরুণ পাতার দিকে তাকায়, যার অর্থ মানা করেছিলাম আমি। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরকে কোলে তুলে টেবিলের উপর বসিয়ে দেয়। ছোট্ট মুখটা আজলায় ভরে ছোট ছোট চুমু দিয়ে আদরে ভরিয়ে দিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।